আচ্ছা। আমরা গতদিন চতুর্ভুজ সংক্রান্ত পরিমিতিগুলো দেখেছিলাম। আজকে ত্রিভুজ সংক্রান্ত কিছু পরিমিতি দেখব। পাশাপাশি যদি সময় থাকে তাহলে বৃত্ত সংক্রান্ত পরিমিতিগুলো চেক আউট করব। পাশাপাশি আপনার মানে আরো কিছু যদি বাকি থাকে সেগুলো একটু দেখা হবে, দেখা যাক। তো এখানে আমাদেরকে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। আচ্ছা, তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে। হুম। তো অনেকগুলো সূত্র আছে, যার মধ্যে আমাদের উম, প্রথমে আমরা মানে কোন ত্রিভুজের কথা বলছি। তো ধরেন আমাদের একটা ত্রিভুজ আছে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এই সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটার আপনার লম্ব থাকবে, ভূমি থাকবে। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে আপনার কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তারপরে আপনার যদি আমরা দেখি যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি কথা বলে তাহলে হবে কি √3/4 a স্কয়ার, অর্থাৎ একটা বাহুর পর স্কয়ার দিলেই হবে। মানে সমবাহু মানে তিন বাহুর সমান, যে কোনো এক বাহুর পর স্কয়ার দিলে হবে। তারপরে আমরা যদি বলি দ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় মানে দুই বাহু সমান হয়, তখন হচ্ছে আমাদের b/4 √4a² - b²। এখানে বি বলতে আমরা ভূমিকে বোঝাচ্ছি, আর এ বলতে বাদ বাকি যারা দুইটা থাকে সেটা। হুম। আর একটা আছে আমাদের বিষম বাহু। এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের হচ্ছে √ এটা এস, এটা s - a, s - b, আর এটা হচ্ছে s - c। এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা বোঝায় আপনার বাহু তিনটা যোগ করে, এই এ বি সি তিনটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো এগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তখন পরীক্ষায় যদি আপনাদের সরাসরি ত্রিভুজের ক্ষেত্রফল আপনার হচ্ছে বলে, তাহলে আপনাকে কি কাজ করতে হবে, যে আমরা সমকোণী ত্রিভুজের কথা বলবো, অর্থাৎ এইটা লিখবো পরীক্ষায়। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলতে জেনারেলি আমরা বুঝি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে আপনার সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এরকম বিভিন্ন ধরনের ত্রিভুজ থাকতে পারে। তো সেটার যদি সূত্র চাই সেটা ভিন্নভাবে লিখবো। আদারওয়াইজ যদি জেনারেলি আপনার বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল কি, তাহলে আমরা লিখবো হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, তাহলে দ্বিতীয় কথায় আসি। এরপরে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত হচ্ছে আহ শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়? তো এইটা আমাদের ত্রিভুজের কিছু বাহু আছে, বাহুগুলোর সাথে একটু আপনাদের পরিচয় করায় দেই। সেটা হচ্ছে ধরেন এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, তো ত্রিভুজের যে মানে যেগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া খুব জরুরি। তো তার ভিতরে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজের উচ্চতাটা কি জিনিস? হ্যাঁ, ত্রিভুজের উচ্চতাটা হচ্ছে আপনার এই এ বিন্দু থেকে শুরু করে এখানে আপনি যদি একটা জ্যামিতি বক্সের কম্পাস নেন, নিয়ে প্রথমে আগে এরকম করে একটা দাগ টানতে হবে। ঠিক আছে, দাগ টানার পরে ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে একবার কাটতে হবে, এখানে একবার কাটতে হবে। কাটার পরে আপনি যদি এটা যোগ করে দেন, মানে এই সোজা বরাবর, মানে এইটার মাথায় আসবে আর কি, আমার একটু ভুল হলো। এই সোজা বরাবর যদি আপনি যোগ করে দেন, ধরেন এখানে এটা কাটাটা পড়ছিল,
তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে। ঠিক আছে, এখানে হবে 90 ডিগ্রি কোণ হবে। এখানে আমি যদি এটার নাম ডি দেই, তাহলে আমরা এই এডি যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজের উচ্চতা বা লম্ব। ঠিক আছে, তো লম্ব আঁকানোর প্রসেসটা এটা। আচ্ছা, তো ত্রিভুজের উচ্চতা গেল, আর আপনার আরেকটা কি গেল, আমাদের ত্রিভুজের লম্ব বা উচ্চতা একই কথা। আমরা এইটাকে এডিটাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এরপরে আপনার হচ্ছে আরেকটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। তো একটা ত্রিভুজের আপনার উচ্চতা যে অ্যাঙ্গেল থেকে নেন, মানে ভূমির সাথে আপনার কানেক্ট হবে, উচ্চতা যেখানে 90 ডিগ্রি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। যদি ধরেন আমি এই পাশে উচ্চতাটা টানি এখানে, তাহলে তখন ভূমি হবে এসি। আবার যদি আমি এই পাশে উচ্চতাটা নিই, তখন ভূমি হবে হচ্ছে কি এবি। ঠিক আছে, অর্থাৎ উচ্চতা যে কোনো দিকে জ্যামিতি বক্স দিয়ে টানা যায়, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজের উচ্চতা মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার, মানে আপনি ইয়ে করতে পারবেন, টানতে পারবেন। আর মধ্যমা জিনিসটা কি? উচ্চতা জিনিসটা গেল, মধ্যমা জিনিসটা কি? মধ্যমাটা হচ্ছে যখন একটা ত্রিভুজ, আপনার প্রথমে একটা বাহুর মধ্যবিন্দু লিখবেন এই জায়গাতে, এটা হচ্ছে মধ্যবিন্দু, আমি ধরলাম এটা ই। এই মধ্যবিন্দুর সাথে তার বিপরীত পার্শ্বে যে শীর্ষবিন্দু আছে, এইটা আপনি যদি যোগ করে দেন, তাহলে যেটা হবে সেটার নাম হচ্ছে মধ্যমা। তে মধ্যমা তার মানে হচ্ছে এইটার থেকে যদি এইটার মধ্যে মধ্যে দেন, তাহলে সেটা একটা মধ্যমা হবে। আবার যদি এখান থেকে একটা টানেন এই পাশে, তাহলে সেটাও একটা মধ্যমা হবে। হুম, তার মানে একটা ত্রিভুজের তিনটা মধ্যমা থাকে। হুম, আর একটা, মানে এই মধ্যমা তিনটা আপনার সংজ্ঞাটা কি, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপরে মধ্যবিন্দুর সাথে যোগ করলে যে রেখাটা হয়, সেটার নাম হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা, উচ্চতা, এগুলো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এখানে আমাদের যে কথা বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি, লম্ব, লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই হবে উচ্চতা। হুম, আচ্ছা। এরপরে বলছে একটা ত্রিভুজের উচ্চতা 10 মিটার, সরি ভূমি 10 মিটার হবে, এটা উচ্চতাটা লেখা হয়ে গেছে এখানে, এটা কেটে দিচ্ছি আমি। একটা ত্রিভুজের ভূমি 10 মিটার আর উচ্চতা হচ্ছে 4 মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে গুণন হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, অর্থাৎ এটা হবে হচ্ছে 20। হুম, 20, এটা কিন্তু বর্গ মিটার হবে, হ্যাঁ, মানে এটা যেহেতু দ্বিঘাত রাশি, বর্গ মিটার হবে। আচ্ছা। এরপর এটাতে আসি, বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু আবার সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ। হুম, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী, এর অর্থ হচ্ছে আপনার এই লম্ব আর ভূমি সমান সমান, মানে এইটাও 10, এটাও হচ্ছে 10, অতিভুজ তার কখনো সমান হবে না। তাহলে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের লম্ব 10 ভূমি 10, তার ক্ষেত্রফল কত? তাহলে হাফ গুণন হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, তাহলে 5×10 কত হবে? 50। ওকে, 50। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা। এরপরে বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, ভূমি হচ্ছে 8 হলে ক্ষেত্রফল কত? খুব সহজ কথা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, 8×10 80, তার অর্ধেক হবে 40। এটা আমি আর করলাম। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, বলছে একটা ত্রিভুজ আকৃতি ক্ষেত্র, এটা একটা ত্রিভুজ আকৃতি ক্ষেত্র, এই ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84, ভূমি হচ্ছে 14, এটা হচ্ছে 14, মানে ভূমিটা হচ্ছে 14, তাহলে লম্বটা কত, মানে এইটা কত, এখান থেকে লম্বটা আনলে কত হবে? তাই আমরা জানি যে হাফ গুণন ভূমি গুণন কি উচ্চতা, এইটা সমান সমানই এখানে দেওয়া আছে 84। তাহলে এটা দিয়ে কেটে দিলে আপনার কত হবে? 7, 7 দিয়ে 84 কাটলে 7×12 = 84, অর্থাৎ এটা হবে 12। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে একটি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটা, একটা 42, একটা 34, একটা 20, ত্রিভুজের ক্ষেত্রফল কত?
এখন আসেন বিষমবাহু ত্রিভুজের কথায় আসি। বিষমবাহু ত্রিভুজটা কেমন হবে? তিনটা বাহুই হবে অসমান, মানে কোনোটা কার সাথে সমান না। একটা বলছে ওনারা হচ্ছে 42, আর একটা বলছে হচ্ছে 20, আর একটা বলছে হচ্ছে 32। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে? এস। এস জিনিসটা কি? এই তিনটা যোগ করে তার অর্ধেক করতে হবে। তাহলে এখানে 40 আর 30-এ 80, আর 20-এ কত হয়? 100, তাই না? 100 আর হচ্ছে মানে 4, 104, তার অর্ধেক করলে 2 ভাগ করলে কত হবে? সরি, এটা 34 আছে, 32 লিখছি কেন, এটা হবে 34। তাহলে 106 হবে এটা। তাহলে এটা হবে হচ্ছে 53। এর অর্ধেক করলে হবে 53। ঠিক আছে। আচ্ছা, তো এইটা বের করার পরে আমরা ক্ষেত্রফলটা কিভাবে বের করব? ক্ষেত্রফলের একটা প্রথমে সূত্র দেখে আসছে, এরকম একটা বড়সড় রুট দিতে হবে। রুটের ভিতরে আমরা লিখব প্রথমে এস, তার থেকে এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এটা হচ্ছে এস মাইনাস সি। আচ্ছা, এস বলতে আমরা বুঝছি যে 53, তাই না? তাহলে 53, আর 53 থেকে প্রথমে হচ্ছে, না আমার মনে হয় একটু ভুল হচ্ছে কি না, 40 আর 30-এ 70, আর 20-এ 90, 90 আর 6 হচ্ছে, তাই না? এটা আমার ভুল হচ্ছে, তার না, আমি এখানে ক্যালকুলেশনে ভুল করছি একটু, আমার কেন জানি মনের মধ্যে একটু সন্দেহ হচ্ছে। এখানে 40 আর 30 70, 76 আর 20 96 হবে, এটা হচ্ছে টোটাল 96 হবে। 96 এর অর্ধেক করলে এটা 48 হবে, 48 হবে। রাইট। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা 48 হবে। তাহলে এটা হচ্ছে 48। 48 থেকে প্রথমে বাদ যাবে হচ্ছে আপনার কত? 20। 48 থেকে 20 একবার বাদ, তারপরে 48 থেকে 42 একবার বাদ, আর 48 থেকে 34 একবার বাদ। আচ্ছা, তাহলে এর ভিতরে কি কি থাকতেছে আমাদের? এখানে থাকে হচ্ছে 48 গুণন, এটা হবে হচ্ছে 28, আর এটা হবে হচ্ছে 6, আর এটা হবে হচ্ছে 14। ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা হচ্ছে আপনার মানে রুটটা আমাদেরকে ভাঙার খাতিরে একটা মানে হচ্ছে সেরকম ভাবে আমাদের ব্যবস্থা করে নিতে হবে, রুটটা ভাঙার চেষ্টা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ধরেন এই 48-কে আমরা যদি ভাঙি যে 8 আর 6, 6 48। আচ্ছা, 28টাকে যদি আমরা ভাঙি হচ্ছে 14 গুণন 2, 14 দুগুণে 28। আচ্ছা, তারপরে এখানে একটা 6 আছে, এখানে একটা 14 আছে। আচ্ছা, তো এখানে মানে এইটা কিভাবে ভাঙানো হলো, মানে জোড়ায় জোড়ায় থাকলে রুটের মাঝখান থেকে বের করা যায়। তাহলে আমরা এখানে দেখেন জোড়ায় জোড়ায় গুলো লিখি। 14 2বার আছে, তাহলে 14-র পুরো স্কোয়ার, গুণন 6 আছে 2বার, তাহলে 6-এর পুরো স্কোয়ার, আর আপনার 8 আর 2, 8 দুগুণে 16, তার মানে 16 মানে 4-এর পুরো স্কোয়ার। তাহলে স্কোয়ার গুলো সব উঠে গেলে আমাদের হবে কত? 14 গুণন 14 গুণন হচ্ছে 6 গুণন হচ্ছে 4। তাহলে 4 14 হচ্ছে 56, আর 56 গুণন 6 দিলে 336। 336, এটা কি হবে? বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। এইভাবে আমাদের একটু চিন্তা করে করাটা ভালো হবে, হ্যাঁ, কারণ ক্যালকুলেটর ছাড়া তখন বড় রুট ভাঙা কঠিন হবে। হুম, তখন আমরা সংক্ষেপে এইভাবে চেষ্টা করব। আচ্ছা, সবাই বুঝতে পারছেন বিষয়টা কি, রুট ভাঙার বিষয়টা? মানে যে কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনার এইভাবে চেষ্টা করতে হবে রুটটা ভাঙার, তাছাড়া অন্যভাবে রুট ভাঙা খুব জটিল হবে।
আচ্ছা, এরপরটাতে যাই। বলছে একটি সমবাহু ত্রিভুজ এর হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এটা তো সহজ কথা। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে দেখে আসছি, √3/a², 3/4 তার সাথে a²। এক বাহু হচ্ছে এ, মানে যে কোনো এক বাহু যদি এ হয়, মানে এখানে তো তিন বাহু একই সমান, তাহলে এক বাহু এ হলে তাহলে আপনার হচ্ছে বাদ বাকিটা √3/4 a² হবে তার ক্ষেত্রফল। আচ্ছা, এরপরে বলছে একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 হলে এর ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফলের সূত্র কত? √3/4 ইন্টু এক বাহু এ, তাহলে 16²। হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে এখানে √3/4, 16কে আমরা দুইবার লিখবো, 16 × 16। তাহলে এটা দিয়ে কেটে দিলে 4 হবে, তাহলে 4×16 = 64, √3 হবে হচ্ছে আনসার। নয়ন বলছে পিডিএফ আমি হচ্ছে মেল করছি, যাদের মেল ঠিকানা আছে। হোয়াটসঅ্যাপে যেহেতু কোনো ডকুমেন্টস যাচ্ছে না, এই জন্য হচ্ছে মেল করা হয়েছে। আপনাদের যাদের মেল ঠিকানা দেননি এখনো, মেল ঠিকানাটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমি আজকেও মেল করছি, মেল সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর কনার মেল যাচ্ছে না, কনার মেলটাতে কি সমস্যা আমি বুঝতে পারলাম না। ওইটাতে ডেলিভারি হচ্ছে না, অর্থাৎ আপনার মেল অ্যাড্রেসের কোনো একটা জায়গায় ভুল হয়েছে, এটা একটু চেক আউট করতে হবে, তাহলে মানে ঠিক বোঝা যাবে। আচ্ছা, নেক্সটে আসি। বলছে যে একটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা একটা চিত্রটা একটু ড্র করি, দেখেন। মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, এর এক বাহু হচ্ছে এ, তিন বাহুই সমান, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল হবে √3/4, √3/4 তার সাথে হচ্ছে এ, এর উপরে স্কয়ার। ওকে, এরপরে ওনারা বলছে যে আমরা এটাকে কি করব, একটু বাড়ায় দেব। হ্যাঁ, এরকম করে বড় করে ফেলবো, একটু বড় করে ফেলবো। বড় করলে কি হবে? 2 মিটার করে বাড়বে, মানে আগে এ ছিল, এখন হবে a+2। এইটুকু শুধু পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? একই, খালি এর জায়গাতে a+2 হবে, তাই না? এর জায়গাতে হচ্ছে a+2 হবে, সিম্পল কথা। a+2 তারপরে হোল স্কয়ার। এখন বলছে যে এই যে দুইটা ক্ষেত্রফল, এই পরের ক্ষেত্রফল যেটা, মানে আমাদের যেটা নীল কালার, যেটা পরের ক্ষেত্রফল, সেটা নাকি আগেরটা থেকে 3√3 বেড়ে গেছে। তার মানে এটার থেকে এটা বিয়োগ করলে আপনার হবে 3√3, এটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা উভয় পাশ থেকে, এই যেখান থেকে আপনার 3√3/4টা কমন নিতে পারি। √3/4টা কমন নিলে এখানে আমাদের a+2 হোল স্কয়ার এর সূত্র বসাই দেব। a² + 2ab, 2 বলতে আপনার 2 × a × b প্লাস হচ্ছে b²। এটা তো কমন চলে গেল, এখানে a² থাকলো, আর এটা হচ্ছে 3√3। এখন আপনার হচ্ছে আমাদের এই a²টা আমরা ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত? এখানে 4a, এটা হচ্ছে 4a প্লাস হচ্ছে 4 সমান সমান, এটা 3√3। এই যে নিচের 4টা আসে এর সাথে গুণ হবে, আর ওই √3টা আসে নিচে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনার কাটা যাচ্ছে কোনটা কোনটা, এই √3 কাটা, তাহলে এটা হচ্ছে 4a+4 = 3×4 = 12। হ্যাঁ, আচ্ছা, তারপরে 12 থেকে আপনার হচ্ছে আহ 3√3 না, 3√3 বেড়ে গেল ইন্টু 4, তাহলে √3/4। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে 4a সমান সমান হবে হচ্ছে কত আমাদের 8।
মানে এটা বিয়োগ করলে তাহলে এর মানটা হবে কত? 2। ঠিক আছে। এখন বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, তার মানে এর মানই তো আমাদেরকে বের করতে বলছে। তাহলে এর মানটা হবে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, এরপরটাতে যাই আমরা। বলছে একটি ত্রিভুজের 3 দিকের দৈর্ঘ্য 18, 24 আর 30 মিটার। প্রতি বর্গ মিটারে 1.25 টাকা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তো এইটা আমাদের বিষমবাহু ত্রিভুজ, তাই না? তাহলে বিষমবাহু ত্রিভুজের আমাদের প্রথম কাজ হচ্ছে ক্ষেত্রফলটা বের করা। ক্ষেত্রফলটা বের করে তার সাথে 1.25 গুণ করলে আমাদের হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এসটা আগে বের করি। এস হচ্ছে 18, 24 আর 30, এই তিনটা যোগ করে 2 ভাগ করতে হবে। অর্থাৎ হচ্ছে 30 আর 20 50, 60, 60 আর হচ্ছে 12, মানে 72। এই 72-এর অর্ধেক হবে কত? 36। 36। ঠিক আছে। আচ্ছা, এখন পূজা, স্যার, এটা যে বিষমবাহু ত্রিভুজ হবে কিভাবে বুঝছেন? এটা তিনটা বাহু যে আলাদা আলাদা, মানে বিষমবাহু মানে কি, কোন বাহুর সাথে কোন বাহুর মিল থাকবে না। মানে একটা হচ্ছে 18 মিটার, একটা 24 মিটার, একটা 30 মিটার, তার মানে তিনটাই তো ভিন্ন না। ও স্যার, বুঝছি স্যার। বিষমবাহু মানে হচ্ছে তিন বাহু অসমান। আচ্ছা, তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। সূত্র প্রথমে এস লিখতে হবে। এস মানে 36। এবার 36 থেকে প্রথমে 18 বাদ, তারপরে 36 থেকে 24 বাদ, তারপরে 36 থেকে 30 বাদ। তাহলে এখানে হচ্ছে আমাদের 36, এইটা হবে হচ্ছে কত আমাদের 18, আর এইটা হবে কত 12, আর এটা হবে হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে এইটা ওই আগের মতো করে নিব, মানে মিলাই নিব আর কি। তো এখানে আপনার 36 তো একটা মিলানো আছেই, তাহলে এটা 6 স্কোয়ার হবে। এই 18টাকে আমরা ভাঙবো 3 আর 6 দিয়ে। তাহলে 3টা এই 12-এর সাথে গুণ করলে আবার 36 হবে, তাহলে এটা 6 স্কোয়ার। আর ওই 6টার সাথে গুণ করলে আবার 36 হবে, 6 স্কোয়ার। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের তিনটা 6 হবে, 6 গুণন 6 গুণন 6। তাহলে তিনটা 6 মিলে হবে 216। 216। এখন বলছে খরচ হবে কত টাকা। তার মানে খরচ হবে হচ্ছে এই 216-কে আমরা গুণ করব 1 টাকা 25 পয়সা দিয়ে। তাহলে 216 টাকা হবে, আর 4 ভাগের 1 ভাগ মানে 50 টাকা 54 টাকা। তাহলে 216 আর হচ্ছে 54, মানে 25% মানে 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে 50 টাকা হলে 204, 54, তাহলে 216 আর 4-এ 220, আর ওইদিকে 50, 270 টাকা খরচ হবে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা নেক্সটটাতে চলে আসি। এটা তো আমরা কালকে করছি আয়তক্ষেত্রের যেগুলো, আমরা আজকে বৃত্তে চলে যাব। হুম। আচ্ছা, বৃত্ত বিষয়টা কি? বৃত্ত হচ্ছে আপনার উম, মানে একটা সার্কুলার শেপ। ধরেন আমাদের যদি এখানে আমরা এরকম একটা বৃত্ত টানি, এখন একটা বিষয় খেয়াল করেন যে এখানে কিন্তু হচ্ছে আপনার এই বৃত্তের একটা বৈশিষ্ট্য কি, যে এর একটা নির্দিষ্ট সেন্টার থাকে, একটা নির্দিষ্ট সেন্টার থাকে। এখানে একটা সেন্টার থাকে। এই সেন্টার, এটা আপনার সেন্টার। সেন্টার থেকে বৃত্তটা আপনার বিভিন্ন দিকে মানে হচ্ছে একই সমান দূরত্বে থাকে। হুম। এটা হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য, যে বৃত্ত সেন্টার থেকে একই সমান দূরত্বে থাকে, মানে এইটা ধরেন আপনার সমান দূরত্ব। ঠিক আছে, তো এইটার নাম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর এটাকে যখন ডাবল করা হয়, মানে এই পাশে সমান করা হয়, তখন হবে বৃত্তের কি, ব্যাস। আচ্ছা, তো এই বৃত্ত সংক্রান্ত জ্যামিতি গুলো আমরা পরে করব। তো এই বৃত্তের পরিধি বলতে বোঝানো হয় এখানে যে কালো কালার যে শেপটা আছে, এইটা রিংটা যদি আপনি এখান থেকে খুলেন, খুলে যদি লম্বা করে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বৃত্তের কি, পরিধি। আচ্ছা, তো বৃত্তের পরিধি নিয়ে প্রথম আপনার আর্কিমিডিস গবেষণা করে, তারপরে আর্যভট্ট এগুলা নিয়ে গবেষণা করে। তো ওনারা গবেষণা করে দেখছে যে এই যে মানে ব্যাস, ব্যাসের সাথে একটা পরিধির একটা সম্পর্ক আছে, মানে এই কালো দাগটার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, মানে সম্পর্কটা কি, সেটা হচ্ছে যে আপনার যদি এই এই ব্যাসটা যদি 7 সেন্টিমিটার হয় বা 7 ইঞ্চি হয়, তাহলে পরিধিটা হবে 22 ইঞ্চি, যেটাকে বলা হয় পাই। হ্যাঁ, মানে এই অনুপাতে বাড়ে বা কমে। ঠিক আছে, মানে আপনার এটা যদি 14 হয়, তাহলে ওই অনুপাতে এটা বাড়বে। মানে এইটা হচ্ছে রেশিও, এই রেশিও অনুসারে বাড়ে। অর্থাৎ হচ্ছে বৃত্তের পরিধি, পরিধির সাথে আপনার যদি ব্যাস, এই ব্যাসের যদি আপনার অনুপাত করেন, ব্যাসের যদি অনুপাত করেন, তাহলে আপনার হবে কি, পাই। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমরা পরিধি, পরিধি সমান সমান লিখতে পারি কি, পাই গুণন ব্যাস, ব্যাস। ঠিক আছে, এখন এই ব্যাস, ব্যাসের মান কত আমরা জানি 2r, তাহলে এখানে আমরা লিখতে পারি 2r। তাহলে পরিধির সূত্র হচ্ছে 2 পাই r। তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r। হুম। তাহলে এটা পরীক্ষায় আসে, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র কি, অথবা বৃত্তের পরিধির আর ব্যাসের অনুপাত কি। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে বলা হয় হচ্ছে পাই, আর বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 পাই r। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে, যেমন এখানে বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পরিধি কত। তাহলে আমরা জানি 2 পাই এর মান হচ্ছে 22/7 বসাবেন, 2 পাই r। আর এর মান কত, 14, এখানে বললো আর এর মান হচ্ছে 14। তাহলে এটা দিয়ে কেটে দিলে 4 হবে, না 2 হবে। তাহলে 2 4, 4 22 88। ঠিক আছে, বৃত্তের পরিধি সূত্রে বসায় দিলে হয়ে যাবে। আর বলতে আমরা ব্যাসার্ধকে বুঝবো। আচ্ছা, এরপরে বলছে কোন বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের কথায় আসে। ক্ষেত্রফল মানে ব্যাপারটা কি রকম, যে আপনার হচ্ছে একটা বৃত্তে, ধরেন আমি এখানে যে বৃত্তটা নিলাম, এই বৃত্তটাতে নীল কালার যেটা, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল। মানে নীল কালার জায়গাটা, আগেটা আমাদের তো পরিধি ছিল একদম মানে কর্নার দিয়ে যেটা, আর এখন যেটা হচ্ছে এটা কি, বৃত্তের হচ্ছে নীল কালারটা, এটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনার একটা জিনিস খেয়াল করেন, যে যখন আমরা হচ্ছে বৃত্তের আপনার ব্যাসার্ধ দেওয়া থাকবে, বৃত্তের ব্যাসার্ধটা যখন দেওয়া থাকবে, তখন আমরা হচ্ছে ক্ষেত্রফল বলতে, এই যে যেমন এখানে যদি এটা ব্যাসার্ধ আর হয়,
তাহলে এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। ওকে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এখন আপনাদের যদি এগুলো নিয়ে বিস্তারিত জানার ইচ্ছা থাকে, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অনেক ইয়ে করে, আপনারা সেটা দেখতে পারেন, ওটা প্র্যাকটিক্যালি করা আছে ওখানে। যদি আরো ডিটেলস এগুলো নিয়ে, মানে আমি একদম একটা বৃত্ত তৈরি করে ওখানে দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে বলছে একটা বৃত্তের আপনার ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে। আচ্ছা, একটা বৃত্তের নর্মাল ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, তাই না? এখন আপনার এই আরটাকে আপনি ডাবল করে ফেলবেন, 2r করে ফেলবেন, তাহলে এটা কত হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কিন্তু 4 গুণ বাড়তেছে, খেয়াল করছেন? এটার সাথে কিন্তু 4 গুণ হয়ে গেছে এখানে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। যদি 3 গুণ বৃদ্ধি করে তাহলে 9 গুণ বৃদ্ধি পাবে, যদি আপনার 4 গুণ বৃদ্ধি করে 16 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটাতে বলছে কি যে একটা গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা পূর্ণ সংখ্যা কতবার বেশি ঘুরবে। আচ্ছা, আমরা তো সবাই চাকার সাথে পরিচিত। হুম, চাকার সাথে তো আমরা অলমোস্ট সবাই পরিচিত। ধরেন এটা একটা মানে চাকা গাড়ির, আর আরেকটা চাকা যদি আমরা নেই এখানে, এটা একটা চাকা। একটা চাকা ছোট, একটা চাকা বড়। হ্যাঁ, এরকম গাড়ি আছে আপনার, ওই যে দেখবেন যে ট্রাক্টর যেগুলো আছে সেগুলো। এই ট্রাক্টর গুলোর ক্ষেত্রে আমরা এরকম ধরনের চাকা দেখতে পাই। তো এখানে এই যে দুইটা চাকা, এখন এই দুইটা চাকা আপনার হচ্ছে কি বলছে তারা, যে সামনের চাকার ব্যাস হচ্ছে কত? 28। ব্যাস হচ্ছে 28, আর পিছনের চাকার ব্যাস হচ্ছে আপনার 35। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করেন যে একটা চাকা আপনার ঘুরবে কতটুকু, সেটা মানে একবার ঘুরলে কতটুকু যাবে সেটা নির্ভর করবে আপনার হচ্ছে তার পরিধির সমান জায়গা যাবে। একটা চাকা একবার ঘুরলে তার পরিধি যতটুকু ততটুকু জায়গা সে কাভার করবে। ঠিক আছে? তাহলে আমাদের এই প্রথম চাকার কথায় আসি। এটার ব্যাস হচ্ছে কত? ব্যাস হচ্ছে 28। ব্যাস মানে কি? ব্যাস মানে 2r, মানে আর তো ব্যাসার্ধ, এটা সমান সমান হচ্ছে 28। আর এইটার ব্যাস কত? এটার ব্যাস মানে হচ্ছে এটা 2r সমান সমান হচ্ছে 35। ওকে, তাহলে পরিধি কত হবে? পরিধি কত হবে? পরিধি হবে হচ্ছে, পরিধির সূত্র কি? 2 পাই আর, 2 পাই, আরটা আমি সামনে লিখলাম। তাহলে 2r এর মান হচ্ছে 28, আর পায়ের মান হচ্ছে কত? 22/7। তাহলে এটা কেটে দিলে আপনার কত হচ্ছে? 4, 4/22 88। এটা হচ্ছে 88 সেন্টিমিটার। অর্থাৎ ছোট চাকার পরিধি হচ্ছে 88 সেন্টিমিটার। হ্যাঁ। আচ্ছা, এখন এটার পরিধি কত হবে? বড়টার পরিধি যদি আমরা ধরি এখানে, তাহলে এটা হচ্ছে 2 পাই আর, এখানে লিখি। তাহলে 2r এর মান হচ্ছে 35, এটার মান হচ্ছে 22/7। তাহলে এটা 5, 110, 110 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে যে ছোটটা যখন একবার ঘুরে তখন যায় হচ্ছে 88 সেন্টিমিটার, আর বড়টা যখন একবার ঘুরে তখন যায় হচ্ছে কত? আপনার হচ্ছে 110 সেন্টিমিটার। তার মানে যখন একবার ঘুরলে তাদের হচ্ছে আপনার একজনের থেকে আরেকজন কম যাচ্ছে হচ্ছে 22 সেন্টিমিটার। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন, বলছে যে 88 মিটার পথ যেতে হবে। তাহলে 88 মিটার, 88 মিটার কিন্তু আমাদের নিলে হবে না, কারণ আমাদের এখানে আছে সেন্টিমিটার। তাহলে এটাকে আমাদের সেন্টিমিটার করতে হবে। 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে 8800 সেন্টিমিটার।
8,800 সেন্টিমিটার যেতে প্রথম চাকা ঘুরবে, প্রথম চাকা ঘুরবে, ঘুরবে কতবার? এই 88 কে আমরা প্রথম চাকার পরিধি কত? প্রথম চাকার পরিধি হচ্ছে 88 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 100 বার। প্রথম চাকা ঘুরবে হচ্ছে 100 বার। আচ্ছা, দ্বিতীয় চাকা ঘুরবে, দ্বিতীয় চাকা ঘুরবে, এটাকে ভাগ করবো তখন কত দিয়ে? ওই যে এর পরিধি কত, 110, 110 দিয়ে। তাহলে এটা ঘুরবে হচ্ছে 80 বার, 80 বার। তাহলে কয়বার বেশি ঘুরলো? প্রথমটা ঘুরলে 100 বার, পরেরটা ঘুরলো 80 বার। তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত হবে? 100 থেকে 80 বাদ দিলে 20, এই 20 বার বেশি ঘুরবে। ছোটটা 20 বার বেশি ঘুরবে বড়টার থেকে। ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা কি? সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে যে একটা বৃত্তের কেন্দ্র হতে আপনার হচ্ছে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত আহ লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? মানে এখানে আমরা একটা যদি বৃত্ত নেই, ধরেন এটা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটার ওনারা বলছে যে একটা আপনার 24 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে বা এখানে, যেখানেই হোক। এখন বলছে যে আপনার এখান থেকে একটা জ্যা টান, এখানে একটা জ্যা আছে, এরকম একটা জ্যা আছে, এই জ্যাটার নাম দিলাম এ এস সি। এই জ্যাটা কয় সেন্টিমিটার? 24 সেন্টিমিটার। এটার পরে একটা লম্ব টানতে হবে, এখান থেকে একটা লম্ব টানতে হবে। এই লম্বটা আপনার হচ্ছে আহ, এই লম্বটার 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন বলছে যে যেহেতু 24 সেন্টিমিটার, আমরা একটা বৃত্তের একটা উপপাদ্য আছে, উপপাদ্যটা হচ্ছে যে আপনার বৃত্তের কেন্দ্র থেকে তার ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যায়ের উপরে যদি আমরা কোনো লম্ব টানি, তাহলে সেই জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হবে। তাহলে এই পাশেও হবে 12, এই পাশেও হবে হচ্ছে 12। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার হচ্ছে বলছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ বলতে আমরা এখান থেকে এইটাকে কানেক্ট করার কথা বলতেছি আর কি। কারণ এটাকে আমরা নিলাম ও, এটাকে নিলাম হচ্ছে বি, অর্থাৎ আমাদের ওসির মানটা কত, এটা আমরা হচ্ছে বের করতে চাচ্ছি। তাহলে আমাদের এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র, ওসিটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ওসির উপরে স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে এখানে আপনার ওসি স্কোয়ার ইকুয়াল টু, এটা হবে হচ্ছে বা 5 5 25, 12 12 144, তাহলে 169। তাহলে ওসিটা হচ্ছে আপনার √169, অর্থাৎ হচ্ছে 13। ঠিক আছে? এটার মানটা হচ্ছে 13। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা,
এটা দেখেন বলছে 211 মিটার এবং 20 সেন্টিমিটার যেতে দুইটি চাকা যথাক্রমে 32 এবং 48 বার ঘুরবে। তাহলে চাকা দুইটির ব্যাসার্ধের অন্তর কত? আচ্ছা, একটা চাকা ঘুরবে 32 বার, আর একটা চাকা ঘুরবে আপনার হচ্ছে 48 বার। তা আমরা জানি যে বৃত্তের হচ্ছে আপনার একবার চাকাটা ঘুরলে পরিধির সমান যায়। একবার চাকাটা যদি ঘুরে তাহলে পরিধির সমান যায়, তাই না? পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ হচ্ছে এখানে আমাদের যে এখানে আমাদের 211 মিটার আর 20 সেন্টিমিটার, আমরা এটাকে আগে সেন্টিমিটার তৈরি করে নেই। তাহলে 200 যেটা 11 গুণন 100, 100 মিটার মানে 100 সেন্টিমিটার 1 মিটার প্লাস হচ্ছে 20। তাহলে আমাদের কত হচ্ছে এটা? 211 না 200 মানে এখানে 211 এরকম, মানে 21,100 প্লাস হচ্ছে 20, অর্থাৎ এটা হবে হচ্ছে 21,120 এত সেন্টিমিটার। এই এত সেন্টিমিটার হচ্ছে রাস্তা। তো এখন বলছে যে চাকা দুইটা আপনার হচ্ছে প্রথমটা ঘুরবে 32 বার। হ্যাঁ, 32 বার। তাহলে প্রথম ধরেন একটা চাকা এরকম ছোট একটা চাকা, এটার ব্যাসার্ধটা আমি ধরলাম হচ্ছে আর, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে হচ্ছে এটার পরিধি হবে কত? 2 পাই আর। তাহলে আমরা জানি একবার ঘুরলে পরিধির সমান যাবে, তাহলে প্রথম চাকার পরিধি কত হবে? প্রথম চাকার পরিধি, প্রথম চাকার পরিধিটা হবে আপনার হচ্ছে এখানে আছে 21120 যেটা আছে, এটাকে আমরা প্রথম চাকা ঘুরছে 32 বার, তাহলে 32 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম চাকার পরিধিটা পেয়ে যাব। যেহেতু 32 বার ঘুরছে, তাহলে একবার ঘুরলে পরিধির সমান যায়, তাহলে 32 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের হচ্ছে প্রথমে এটা যদি আমরা 6 দিয়ে দিই, তাহলে 32 গুণন 6 192 হবে। আর ওইদিকে আমাদের হচ্ছে থাকবে কত? 20। তাহলে আবার 6 দিয়ে দিতে হবে, তাহলে 100, হ্যাঁ তাহলে মিলবে। তার মানে এটা হচ্ছে 660, 660, 660 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম চাকার পরিধিটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর সমান সমান হচ্ছে 660। তাহলে এখানে মান বসাই আপনার 2 পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান তো আমি জানি না, 660। ঠিক আছে, তাহলে আর এর মানটা কত হবে? 660 গুণন হচ্ছে 7, আর তার সাথে ভাগ হচ্ছে 2 গুণন 22। ঠিক আছে, তাহলে এইটা আপনার হচ্ছে, এটা দিয়ে কেটে দিলে আপনার হচ্ছে কত? 30। 3 × 66 30, এটা দিয়ে কেটে দিলে হচ্ছে আপনার 15, 7 × 15 কত হচ্ছে? 105, তাই না? 105। তার মানে এইটার ব্যাসার্ধটা হচ্ছে 105, এই চাকাটার ব্যাসার্ধটা হচ্ছে 105। ঠিক আছে, এখন ওই চাকাটাতে যাই। হ্যাঁ, এটা তো ব্যাসার্ধ হলো 105। এখন হচ্ছে ওইটা, ওই আরেকটা চাকা আছে না আমাদের, দ্বিতীয় চাকা, ওইটাতে যাই। আচ্ছা, দ্বিতীয় চাকাটার ক্ষেত্রে আমরা কি করব? এখানে এটাকে ভাগ করব কত দিয়ে? 48 দিয়ে। তাহলে 48 দিয়ে ভাগ করব। তাহলে এটা আপনার হচ্ছে আহ, কারণ এটা হচ্ছে 48 বার ঘুরে, তাহলে 48 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হবে আপনার হচ্ছে 440। আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে আপনার পরিধি একইভাবে আমরা বের করব, একই সিস্টেম। হুম, মানে অন্য কোনো এনে একই পদ্ধতিতে বের করব। তাহলে এখানে 440 বসাই দেই, এটা 440। ঠিক আছে, তাহলে হচ্ছে 440
গুণন 7 আর নিচে 22 × 44, তাহলে এটা হবে হচ্ছে 70। এখন বলছে ব্যাসার্ধের অন্তর কত। তাহলে আগেরটার ব্যাসার্ধ বের করছিলাম 105, এখন বের করলাম 70, এই দুইটা বিয়োগ করতে বলছে। 70 মোট হচ্ছে 35, এই ব্যাসার্ধের অন্তর হচ্ছে 35। ঠিক আছে, তো এইটা আপনার এইভাবে ধীরে সুস্থে করতে হয়, মানে আস্তে ধীরে বিষয়গুলো বুঝে নিয়ে ধীরে ধীরে করতে হয়। আচ্ছা, এরপরটাতে যাই। হুম, আচ্ছা, আমাদের ঘন বস্তু নিয়ে কিছু আলোচনা ছিল, আজকে যতটুকু সম্ভব হয় একটু আগায় নেই। কারণ কালকে আবার যেহেতু গভর্নমেন্ট একটা ডিসিশন নিতে যাচ্ছে, খুব বিগ ডিসিশন, এটার পরে যে আবার কি ঘটনা ঘটবে বা কোন অ্যাঙ্গেলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তা আমাদের মনে হয় একটু আজকে একটু দেখি পড়াশোনা, কালকে ইন্টারনেট আবার কোনো কারণে যদি শাটডাউন হয়ে যায় সেটার জন্য সমস্যা হবে। আচ্ছা, এখানে আছে বলছে যে 3টি মাত্রা দিয়ে ঘনবস্তু তৈরি হয়, তার নাম কি কি। আচ্ছা, তা ঘনবস্তু বলতে বোঝানো হয় কি, আপনারা সবাই রুবিক্স কিউবের সাথে পরিচিত আছেন। তো একটা রুবিক্স কিউব আপনার হচ্ছে থেকে বোঝা যায় যে আপনার ঘনবস্তু দেখতে কিরকম হবে। হুম, তো ঘনবস্তু একটা বাক্সের মতো আর কি। তো এখন ধরেন একটা বাক্সের, আমাদের একটা বাক্সে যদি ছবি আমি এখানে আঁকাই, মানে এটা যদি আমি এখানে ঘনবস্তুর ছবি আঁকাই, যে ধরেন এরকম এরকম এরকম, তারপরে এই দিক দিয়ে 3D এরকম আঁকানো যায়, এটা একটা বাক্সের মতো হয়েছে। ঠিক আছে, তো এই বাক্সটা আপনার এখানে হচ্ছে মাত্রা কয়টা আছে। মাত্রা আছে একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, 3টা মাত্রা। তো যখন আপনি উচ্চতাটা বাদ দিয়ে দিবেন তখন এই উপরের তলটা নিচের তলে পড়বে, তখন হবে এটা কি, এটা আপনার আর ঘনবস্তু থাকবে না, তখন এটা হয়ে যাবে তল। অর্থাৎ তলের মাত্রা থাকে দুইটা, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তারপরে আপনার হচ্ছে আহ, যখন আপনি ধরেন এটা একটা তল, এখান থেকে আপনি হচ্ছে এই প্রস্থটাও বাদ দিয়ে দিলেন, তাহলে শুধু থাকবে হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে এটাকে বলা হয় রেখা, রেখার মাত্রা থাকে একটা। আর যখন এই দৈর্ঘ্যটাও থাকবে না তখন এটা হয়ে যাবে একটা বিন্দু, তার মানে বিন্দুর কোনো মাত্রা নাই। অর্থাৎ হচ্ছে যেটার 3টা মাত্রা সেটা হচ্ছে ঘনবস্তু, যেটার 2টা মাত্রা সেটা হচ্ছে তল, যেটার একটা মাত্রা সেটা হচ্ছে রেখা, আর যেটার কোনো মাত্রা নাই সেটা হচ্ছে বিন্দু। তাহলে একটা ঘনবস্তুর মাত্রা কয়টা, 3টা, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, এরপর আমরা ঘনকের কথায় আসি। ঘনক, ঘনক মানে হচ্ছে কিউব। কিউব বলতে আমরা বুঝি কিরকম, রুবিক্স কিউব যারা মিলান তারা জানেন যে রুবিক্স কিউবের হচ্ছে এটা একটা কিউব, যেখানে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা চারিদিকে একই সমান হবে, সেটাকে বলা হবে একটা কিউব। ঠিক আছে, যেমন এটা একটা কিউব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব দিকে একই সমান। তো এই কিউবের ক্ষেত্রে আমরা 3টা সূত্র মানে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে আয়তন, হ্যাঁ, একটা হচ্ছে আয়তন। আয়তনটা হচ্ছে এ কিউব, কেন, কারণ এর এক বাহু হচ্ছে এ, এটার এক বাহু হচ্ছে এ, এটার এক বাহু, সব বাহুই এ। এটা তো বাহু যতগুলো থাকে সব সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই এ। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে আপনার আয়তনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এ কিউব। এটা কিন্তু সবসময় লিখতে হবে আপনার ঘন একক, মানে আপনি যদি ঘন সেন্টিমিটার লেখেন তাহলে ঘন সেন্টিমিটার, যদি বর্গ সেন্টিমিটার লেখেন তাহলে বর্গ সেন্টিমিটার। আচ্ছা, দেন আমাদের হচ্ছে উম, আহ, সমগ্র তল। সমগ্র তল মানে এখানে তল কয়টা, 6টা। প্রত্যেকটা ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু যেগুলো সেগুলো তল থাকে হচ্ছে 6টা। তাহলে এখানে একটা তলের ক্ষেত্রফল যদি এ আর এ মিলে এ স্কোয়ার হয়, তাহলে 6টা তল মিলে হচ্ছে 6a স্কোয়ার। এটা কিন্তু আপনার বর্গ একক। হ্যাঁ,
এটা কিন্তু ঘন একক না, কারণ এটা স্কোয়ার আছে, এটা গেলে এককগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর যদি বলে আপনার কর্ণের দৈর্ঘ্য কত, এটা একটু জটিল আছে বোঝানো, তারপরে আপনার একটু মনে রাখেন যে √3, মানে এটা ডিটেলস বোঝাতে গেলে একটু সময় লেগে যাবে। তো এই আর কি, ঘনকের আপনার কর্ণের দৈর্ঘ্য √3, সমগ্র তল হচ্ছে 6a², আয়তন হচ্ছে a³। এই তিনটা জিনিস জানলে মোটামুটি হয়। তো এখানে এনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে কি, যে কর্ণের দৈর্ঘ্য কি হবে, তার মানে √3 এর কথা বলছে আর কি। ঘনকের ক্ষেত্রে, ঘনক বলতে কোনটা বুঝছেন তো, যেটার হচ্ছে তিন বাহুই কি একই সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই সমান। যেমন এখানে বলছে যে একটা ঘনকের কর্ণ হচ্ছে 6√3 হলে ঘনকের ধার কত। ধার মানে কি, ধার মানে হচ্ছে ওটা সাইড, মানে আপনার এক সাইড কত। তাহলে এক সাইড যদি এ হয়, তাহলে আমরা জানি হচ্ছে এটার কর্ণ হচ্ছে √3a। এই √3a সমান সমান হচ্ছে 6√3। তাহলে উভয় পাশ থেকে থ্রি থ্রি তুলে দেন, তাহলে এর মানটা হচ্ছে 6। তার মানে ওটার এক সাইড হচ্ছে 6। এখন এইভাবে আসে, আবার পরীক্ষায় আসে যে এটার আয়তন কত। আয়তন তাহলে কি হবে, 6 এর পুরো কিউব, মানে 216। ঠিক আছে, আয়তন কত। ওকে, আবার যদি বলে সমগ্র তল কত, সমগ্র তল হবে 6a²। তার মানে হচ্ছে 36, 6 36-এ কত হবে, 216। ঠিক আছে, যাক, এটা যা চাই সেটার উপরে ভিত্তি করে আপনাকে কাজ করতে হবে পরীক্ষায়, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়টাতে চলে আসি। এই যে সমগ্র তল, সমগ্র তলের সূত্র তো শিখালাম, 6a²। আচ্ছা, এটা বলছে কি যে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা গোলক গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হলো। তাহলে নতুন গোলকের ব্যাসার্ধটা কত হবে। আচ্ছা, মানে তিনটা ছোট ছোট গোলক আপনার গলিয়ে নতুন একটা গোলক তৈরি করা হয়েছে। আচ্ছা, গোলক জিনিসটা কিরকম, আমরা তো ঘনক দেখলাম, গোলকটা কিরকম। গোলকটা হচ্ছে, আপনারা যেগুলো মানে বল দেখছেন, সেটা একটা গোলক। তো গোলক দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিল্ড আছে, মানে ভিতরে আপনার সম্পূর্ণ গোলক মানে ইয়ে থাকে, আর কিছু আছে ফাঁপা থাকে। যেমন ধরেন আপনার ফুটবলের ভিতরে আছে ফাঁপা। ঠিক আছে, কিন্তু আপনার এই যে লোহার যেগুলো বল আছে, আমরা ছোটবেলায় স্কুলে খেলতাম গোলক, সেগুলো কিন্তু সম্পূর্ণ বল। বা ধরেন সাইকেলের একটা বিয়ারিং এর ভিতরে যে বল থাকে, সেটাও কিন্তু হচ্ছে গোলক। হ্যাঁ, তো যে কোনো আপনার লোহার একদম মানে সলিড যেগুলা গোলাকার, সেটাকে আমরা বলবো হচ্ছে গোলক। তাহলে গোলকের আয়তনটা কি হবে, গোলকের আয়তনটা হচ্ছে 4/3 πr³ এগুলো ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে হয়, খুব জটিল বিষয়। আপনারা জাস্ট শুধু মনে রাখেন যে গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। আচ্ছা, এখন বলছে কি যে এই তিনটা গোলক গলায় একটা গোলক বানাতে হবে, সেই গোলকের ব্যাসার্ধ কত হবে, মানে আর এর মান কত হবে। এখানে তিনটা দেওয়া আছে, এই তিনটা গলায় একটা বানাতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি। তাহলে এখানে তিনটার হচ্ছে আপনার মানে ইয়ে দেওয়া আছে। তো প্রথমটার আমরা আয়তনটা লিখি, প্রথমটার আয়তনটা কত হবে, 4/3 πr³ মানে কি 3 কিউব, তাই না, এটার ব্যাসার্ধ 3। দ্বিতীয়টা কত, 4/3 π/4³ তৃতীয়টা কত, 4/3 π/5³ এই তিনটা গলায় আপনার করতেছেন কি, নতুন একটা বানাচ্ছেন তিনটা যোগ করে, সেটা হবে 4/3 π। এটা আমার মান জানা নাই, এটা আমি বের করব। তাহলে আমরা উভয় পাশ থেকে 4/3টাকে ভ্যানিশ করে দিতে পারি, যেহেতু কমন অবস্থায় আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 স্কোয়ার, এখানে থাকবে স্কোয়ার না সরি কিউব, 3 কিউব, এটা হচ্ছে 4 কিউব, এটা হচ্ছে 5 কিউব, আর এটা হচ্ছে r কিউব। তাহলে 3 কিউব হবে 27, 4 কিউব হবে 64, 5 কিউব হবে 125, সমান সমান হচ্ছে r কিউব। তাহলে 125 আর আপনার 64, যদি 65 হতো তাহলে 190 হতো, তাই না, তাহলে 189, 189। আর আপনার 21 হচ্ছে 200 কত, আহ 189 আর 21 হচ্ছে 200, মানে এদিকে আপনার 9 আর এদিকে 220 আর 216, তাই না,
216 আর কিউব। তাহলে আর কিউব সমান সমান হচ্ছে 6 কিউব, মানে 216 কিউব কিউব উঠে গেলে আর এর মান হচ্ছে 6। অর্থাৎ নতুন যে গোলকটা হবে সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? মানে আপনাদের এগুলা প্রত্যেকটা একটা করে অন্তত প্র্যাকটিস করে যেতে হবে। যদি একটা চলে আসে তখন দেখা যাচ্ছে আপনার ওখানে হাফে টেস্ট করা ছাড়ার উপায় থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটারই একটা করে ভালোভাবে প্র্যাকটিস করবেন, ফর্মুলাটা আয়ত্তে রাখার চেষ্টা করবেন, তাহলে হবে। গোলকের আয়তন, গোলকের আপনার সমগ্র তল আছে, এগুলো অনেক আছে, আমি শুধু আয়তনটা আপনাদের দেখালাম। সমগ্র তল 4 পাই আর স্কোয়ার দিয়ে করা যায়, ওগুলো আরো আছে, ওগুলোর মধ্যে যাচ্ছি না। আয়তকার ঘনবস্তুর কথায় আসি। আয়তকার ঘনবস্তুটা দেখতে কিরকম হয়? ঘনকের মতোই, কিন্তু হচ্ছে এইটা আপনার চারিদিক সমান না, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান না। মানে ব্যাপারটা এরকম দেখতে, ধরেন এরকম। হ্যাঁ, মানে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন ভিন্ন। ঠিক আছে? এটা দেখতে আপনার হচ্ছে তিনটা সমান না। তো এটার দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে এ। এ সমান সমান হচ্ছে, এখানে ধরেন দৈর্ঘ্য দেওয়া আছে 16, প্রস্থ হচ্ছে বি, এটা দেওয়া আছে 12, আর উচ্চতা হচ্ছে সি, এটা হচ্ছে 4.5। আচ্ছা, এখন বলছে এখানে আমাদের তিনটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে কর্ণ। হ্যাঁ, তো আয়তন খুব সহজ, কারণ আমরা জানি আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে হয়। তাহলে এখানে আয়তন হচ্ছে তিনটা গুণ করে দিলে হবে এ বি সি। কিন্তু যদি আপনাকে বলে ক্ষেত্রফল, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এটার পৃষ্ঠ আছে 6টা। তো 6টা হচ্ছে, একটা হচ্ছে যেমন, একটা উদাহরণ দেই, এটা এ, এটা বি, তাই না? তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটা, ওই পাশে আছে একটা। আর বি আর সি নিয়ে এই পাশে আছে একটা, এই পাশে extra একটা, চারটা হলো। আর এ এর সাথে সি কানেক্ট হবে, যেমন এ এর সাথে সি কানেক্ট হবে, উপরে একটা নিচে একটা, এই হচ্ছে 6টা। তো এই জন্য আমরা এটাকে বলি 2 AB BC আর হচ্ছে AC। ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে কর্ণ। কর্ণটা হচ্ছে √A² + B² + C²। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছিল √A² + B²। আর এখানে যেহেতু আপনার হচ্ছে নতুন করে C² আসছে, সুতরাং হচ্ছে কর্ণটা হবে √A² + B² + C²। তো এখানে যে অঙ্কটা আছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16, প্রস্থ 12, উচ্চতা 4.5, তাহলে ক্ষেত্রফল, আয়তন, কর্ণ, খালি মানগুলো বসাই দেবেন এই ফর্মুলাতে, তাহলে যেটা বের হবে সেটাই। এটা আমি আর করলাম না। হ্যাঁ, যা শুধু মান বসালেই হবে, খুব একটা জটিল বিষয় না, এখানে কোনো প্যাঁচগোজও নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা বেলনের কথায় আসি। বেলন কাকে বলে? বেলন মানে রুটি বলা যে বেলন, সেরকমই এক প্রকার। বেলন মানে হচ্ছে সোজা ইংলিশে বলা হয় সিলিন্ডার। সিলিন্ডারটা দেখতে, আমরা এখানে যে সিলিন্ডারের কথা বলছি সেটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেস্ট উদাহরণ হবে হচ্ছে আহ, আপনার এই যে দুধের টিনের কৌটা যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, টিনের কৌটা আপনার, অথবা আপনার তেলের ড্রাম যেগুলো আছে সেগুলো, অথবা আপনাদের হচ্ছে হাঁস মার্কা গন্ধরাজ নারিকেল তেলের একটা, জুই নারিকেল তেলের দেখবেন একটা কোটা আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে বেলন। অথবা আমরা আরো সহজ ভাষায় বলতে পারি যে আপনার একটা পাইপ, পাইপও একটা বেলন। হ্যাঁ, প্লাস্টিকের পাইপগুলো। তো এই বেলনের বৈশিষ্ট্যটা কিরকম, যে ওপরে একটা বৃত্ত থাকবে, নিচে একটা বৃত্ত থাকবে, আর এইটা একটা উচ্চতা কানেক্ট হবে, এরকম গোল দেখতে হবে। হ্যাঁ, জিনিসটা দেখতে আসলে কেমন হচ্ছে বুঝতেছি না, তবে এটাই হচ্ছে নর্মালি গ্যাসের সিলিন্ডারের মতোই আর কি, কিন্তু গ্যাসের সিলিন্ডারে আবার অনেক সময় মানে বাঁকা থাকে, এ থাকে, এগুলো থাকে, এটা একদম সলিড সমান হবে। হ্যাঁ, তো এই বেলন, বেলন হচ্ছে কিভাবে তৈরি হয়? বেলন তৈরি হয়, একটাকে যদি আপনি আয়তকার ঘনবস্তু, আয়তকার মানে ক্ষেত্র নেন, নেওয়ার পরে এটা যেটা বৃহত্তম বাহু, এটা চারপাশে যদি ক্ষুদ্রতম এইভাবে ধরে ঘোরায় নিয়ে আসেন, তাহলে এটা হবে হচ্ছে বেলন। অর্থাৎ বৃহত্তর বাহুর চারিদিকে আহ, মানে যদি ঘুরে এসে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার নাম হচ্ছে বেলন। তো এই বেলন আপনার হচ্ছে, বেলনের আমরা তিনটা জিনিস বের করি। একটা হচ্ছে আয়তন,
হুম। বেলনের হচ্ছে একটা হচ্ছে আয়তন। আয়তনটা কি? মানে এটা একটা যদি বেলন হয়, এই বেলনের আয়তনটা হচ্ছে পাই আর স্কয়ার তার সাথে এইচ। মানে আমরা জানি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা বৃত্ত। আর ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলেই হয়ে যাবে হচ্ছে আহ আয়তন। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে বক্রতল। বক্রতল মানে কোনটা? মানে এই বৃত্ত দুইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা। মানে আপনার একটা তেলের ড্রামের ওপরের ঢাকনা নিচের ঢাকনা যদি আপনি খুলে ফেলেন, তাহলে যেটা থাকবে সেটাকে বলা হবে বক্রতল। তো এই সেই বক্রতলটা হবে হচ্ছে কি, 2 পাই আর এইচ। আর যদি আমরা বলি সমগ্রতল, সমগ্রতল মানে কি, ওই ঢাকনা দুইটা সহ, তাহলে 2 পাই আর এইচ তো থাকবেই, তার সাথে আরো দুইটা বৃত্ত যোগ হবে, দুইটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার। তাহলে এটা 2 পাই আর কমন নিয়ে নিলে আপনার এইচ প্লাস আর হবে। ওকে, সমগ্রতল, বক্রতল, আয়তন, এই আর কি। এই তিনটা জিনিস এখান থেকে বের করতে বলে। হ্যাঁ। আচ্ছা, এটা তার কর্ণ টর্ণ নাই, এটা যেহেতু মানে রেক্টেঙ্গুলার শেপ না, সুতরাং এটাতে তো কর্ণ থাকার কথা না। আচ্ছা, দ্বিতীয়টাতে চলে আসি। আচ্ছা, বেলনের কিছুই আছে, আপনার দু একটা অঙ্ক হয়তো হয়তো দেওয়া আছে। বেলনের অঙ্কর মধ্যে জটিল অঙ্ক আসে না আসলে। আপনার এই শুধু বেলন কাকে বলে বা এরকম হচ্ছে কোনো কাছে আরো অনেক কিছু আছে, তার আমি ওইগুলো আপনাদের শেখালাম না। মানে আসলে কি ওগুলো আপনার মানে শেখানো যেত, কিন্তু এত জটিল করে মনেও থাকবে না, বিষয়গুলো আরো কমপ্লেক্স হয়ে যাবে। আপনাদের অঙ্ক যেগুলো দেওয়া আছে এখানে বেলনের বা ঘনকের অঙ্ক টঙ্ক দুই চারটা আজ থাকতে পারে, না হলে না থাকলেও নাই ওগুলো। মানে আমি আপনাদের যা শুধু একটু সূত্রগুলো দেখায় রাখলাম। এখানে কিন্তু এই যে সূত্রগুলো একটা জিনিস দেখেন যে মানে শীটে কিন্তু দেওয়া আছে। যেমন ঘনকের সূত্র দেওয়া আছে, বেলনের সূত্র দেওয়া আছে, কোনকের সূত্র, গোলকের সব সূত্রগুলোই এবং তাদের সংজ্ঞা সহ সেপারেটলি দেওয়া আছে। তো একটু আপনারা হচ্ছে চেষ্টা করবেন মানে এগুলো মানে এই ঘনবস্তু থেকে একটা দুটো অঙ্ক আসে, পাশাপাশি আবার অনেক সময় আপনার ইয়ে আসে, এই সংজ্ঞাগুলো আসে। তো একটু মানে খেয়াল করার চেষ্টা করবেন, তাহলে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের আজকে আরো একটা জিনিস করার কথা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব। এটা হচ্ছে আপনাদের সেন্টেন্স যদি পরীক্ষায় কারেকশন আকারে দেয়, তখন আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব মানে কিভাবে কি পড়তে হবে সেটা। তার আগে হচ্ছে আপনাদের আমি গ্রুপ ভার্ব সম্পর্কে মানে একটা মিনিট একটু মানে আলোচনা করি, যে গ্রুপ ভার্ব কিভাবে কি পড়তে হবে বা কতটুকু কি পড়তে হবে। গ্রুপ ভার্বটা হচ্ছে আপনাদের ধরেন আপনারা পড়বেন হচ্ছে লুক, ডাই আর টেক। মানে এই তিনটা গ্রুপ ভার্বে যেগুলো আছে শুধু সেগুলো, লুক, ডাই আর হচ্ছে টেক। হ্যাঁ। মানে লুক অর্থাৎ হচ্ছে আপনার মানে দেখা, লুকের সাথে যেমন আপনার লুক ইনটু বসে, লুক ফর বসে। হ্যাঁ। তারপরে লুক ওভার বসে, ঠিক আছে, লুক অন বসে, লুক ডাউন আপন বসে। এটার কোনটা কি মানে, যা শুধু এই কয়েকটা একটু চেক আউট করবেন। আর আপনার ডাই মানে হচ্ছে যে মৃত্যু যেটা। হুম। যে ডাই ফর কখন হয়, ডাই বাই কখন হয়, ডাই ওভার কখন হয়, ডাই মানে অফ কখন হয়, এরকম যে মানে বিষয়গুলো আছে, এই দুইটার থেকে আপনাদের যদি আসে ওখান থেকে এই দুইটার থেকে আসবে। ঠিক আছে, ওই অনেক আছে ওইগুলো পড়ে পড়ে না। যেমন ধর আপনার ডাই ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে ডাই ফ্রম বসে। তারপরে আপনার হচ্ছে ডাই ফর মানে দেশের জন্য শহীদ হয় বা কোনো মহৎ কাজ, সেক্ষেত্রে ডাই ফর বসে। এরকম তিন চারটা প্রশ্ন করলে কমন পড়ে, এগুলোর মধ্যেই আসে, বা এর বাইরে সচরাচর দেয় না। আর মানে পড়তে গেলে হিউজ পর্যন্ত পড়া যায়। আমরা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বের আজকে কিছু বিষয় আলোচনা করব যতদূর সম্ভব হয়। হ্যাঁ। রাইট ফর্ম অফ ভার্ব বলতে এটা খুবই সহজ একটা চ্যাপ্টার। আপনাদের জাস্ট শুধু টেন্স অনুসারে, সাবজেক্ট অনুসারে, মানে সাবজেক্টের পার্সন, প্রথমত আগে সাবজেক্ট দেখতে হবে যে এটা কোন পার্সনে আছে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন।
আর তারপরে দেখতে হবে আপনার এটা কোন নাম্বারে আছে, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। তারপরে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স। আর হচ্ছে কিছু কিছু মানে আপনার ওয়ার্ড আছে যেগুলোর ভিত্তিতে মূলত টেন্স গুলো নির্ধারণ হয়, সেগুলো কি, সেগুলো একটু চেক আউট করতে হবে। এই কয়েকটা জিনিস আপনি ধরতে পারলে রাইট ফর্ম অফ ভার্ব ভালো করতে পারেন। এখানে আসলে জাস্ট শুধু ভার্বটা বসানো, হুম, আপনার ভার্বটা সঠিকভাবে বসাতে হবে। আমরা যাতে ভার্ব তো আমরা সচরাচর কোথায় বসবে কি এটা তো বুঝতে পারছি, জাস্ট শুধু ফর্মটাকে ঠিক করতে হবে, কোনটা প্রেজেন্ট ফর্মে, কোনটা পাস্ট ফর্মে, কোনটা আইএনজি ফর্ম, কোনটা পার্টিসিপল ফর্ম, এরকম বিভিন্ন ফর্ম আছে, কোনটা কন্টিনিউয়াস ফর্ম হবে। এরকম ফর্মগুলোকে আমরা জাস্ট শুধু ফাইন্ড আউট, এছাড়া কিছু না। হ্যাঁ, তে নর্মালি আপনারা তো টেন্স তো মানে 12টা সবারই জানার কথা, এটা নিয়ে তো আর পড়ানোর কিছু নাই। কিন্তু টেন্সের ভিতরে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে এই সেন্টেন্সটা আসলে এই প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্সে আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি ধরতে পারলে হবে। যেমন এখানে দেখেন, প্রথমে আছে কি, অলওয়েজ, অলওয়েজ, তারপরে অফটেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, অকেশনালি, ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোকে আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন তাহলে বুঝবেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিলং করে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে অন্য কিছু অবজেক্ট যা থাকে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই এস বলবে, এটা তো সবাই আমরা জানি। তো এইটাই আর কি। আর কিছু চিরন্তন সত্য বাক্য আছে বা অভ্যাসগত কাজ আছে যেগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে। যেমন টিচার্স সেড দ্য আর্থ রাউন্ড দ্য সান, এখানে মুভ ভার্বটা বসাতে বলছে আপনাকে, তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে এটা চিরন্তন সত্য বাক্য এবং প্রেজেন্ট টেন্সে বলবে। তারপরে বলছে দ্য ম্যান সেলডম স্মোক, এই যে সেলডম কথাটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সুতরাং এখানে স্মোকটা, যেহেতু ম্যানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা স্মোকস। তারপরে উই অবটেন আ ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। হ্যাঁ, তাহলে এখানে আপনার অবটেন শব্দটা দ্বারা আপনি বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে ফল আছে, উই যেহেতু এটা তো আর থার্ড পারসন না, সিঙ্গুলার নাম্বার না, সুতরাং ফল ফলই হয়। তারপরে হোয়েন ওয়াটার ফ্রিজ ইট টার্নস ইনটু আইস, যখন হচ্ছে আপনি পানিকে ফ্রিজ করবেন তখন সেটা আইস হয়ে যাবে। এটা চিরন্তন সত্য কথা। তাহলে চিরন্তন সত্য কথার ক্ষেত্রে আপনার ওয়াটার কি হবে, ফ্রিজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুসারে এস বাই এস যুক্ত করে প্রেজেন্ট টেন্স। ওকে, তারপর যেমন হোয়েন মেটাল বিকামস হট, যখন কোনো মেটাল গরম হবে, মানে মেটাল বলতে আমরা বুঝতেছি লোহা, তামা, এগুলো, এগুলোকে যদি হিট দেওয়া হয় তাহলে এগুলো কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ এক্সপ্যান্ডস করবে। ইট এক্সপ্যান্ডস। এখানে এস কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইট। এই তো সিম্পল ব্যাপার। হ্যাঁ, বুঝতে পারছেন প্রেজেন্ট টেন্সের যে আমি 4-5টা নিয়ম দেখালাম, মানে এরকম টাইপেরই আসবে, এর বাইরে না। এগুলোই আসে, পাশাপাশি এর বাইরে 2-4টা আপনার আসতে পারে। তবে ওই যে মানে আপনার কোনটা দিয়ে যে আপনি চিনতে পারছেন যে এটা কোন টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয় কি হয়, এটা ওখানে একটু ধরতে হবে আর কি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের কথা। কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা কি, যে নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, টুডে, দিস সেশন, দিস ইয়ার, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, ইয়ার আফটার ইয়ার, এরকম কথা। স্পেশালি আপনার নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এগুলো খুব ব্যবহার হয়। এই ওয়ার্ডগুলো কোনো বাক্যে থাকলে আপনি ধরে নেবেন যে এটা কন্টিনিউয়াস টেন্সে থাকে। যেমন আই এম টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও, আমি খুব টায়ার্ড, আমাকে এখন কি করতে হবে, বেডে যেতে হবে, মানে ঘুমানোর জন্য। তাহলে আই এম গোয়িং টু বেড, মানে এটা কেন আই এম গোয়িং টু, কন্টিনিউয়াস টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, তার সাথে ভার্বের আইএনজি যুক্ত হয়। আর এটা যে কন্টিনিউয়াস সেটা বোঝার উপায় যে নাও, সেন্টেন্সের মধ্যে নাও আছে। হুম, যেমন দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও, বাচ্চাটা কান্নাকাটি করতেছে কারণ সে এখন ক্ষুধার্ত, তাহলে ইজ ক্রাইং হবে।
তারপরে হচ্ছে ডোন্ট মেক এ নয়েস হোয়াইল ইওর ফাদার। হ্যাঁ, তুমি যখন তোমার বাবা ঘুমায় তখন তুমি কোনো মানে নয়েজ করো না। তাহলে এটা হচ্ছে ইজ স্লিপিং। এখানে একটু বলে রাখি যে হোয়াইল যুক্ত বাক্যে বা হোয়েন যুক্ত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হোয়াইলই বেশিরভাগ ক্ষেত্রে। একটা বাক্য হবে কন্টিনিউয়াস টেন্স, একটা বাক্য হবে হচ্ছে ইনডেফিনিট টেন্স। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে সামনেরটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট ইনডেফিনিট, এই আর কি। তারপরে আসি পারফেক্ট টেন্সের কথায়। পারফেক্ট টেন্স আপনি কি কি দেখে চিনবেন? যেমন জাস্ট, জাস্ট নাও। হ্যাঁ, বিশেষত সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে জাস্ট নাও এই শব্দটা। অলরেডি, ইয়েট, নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি। তো ইয়েট, নেভার, ইভার এগুলো সবই মানে ব্যবহার হয়। তাই আপনার অলরেডিটা হয় পজিটিভ সেন্টেন্স, ইয়েটটা হয় হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে, নেভারটা নেগেটিভ সেন্টেন্স, ইভারটা পজিটিভ সেন্টেন্স। এবং মিনিং হচ্ছে অলরেডিরও যা মিনিং, ইয়েটও তাই মিনিং, কিন্তু নেগেটিভ একটা, একটা পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, যেমন হি হ্যাড জাস্ট আউট, এই যে জাস্ট ব্যবহার হয়েছে, তাহলে গো এটা আমরা কি বসাবো? গান বসাবো। আমরা জানি পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্বের মেন ভার্ব গো, তার পাস্ট পার্টিসিপল হবে, তাই না? তাহলে পাস্ট পার্টিসিপল, যেমন আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। হ্যাঁ, এই যে আপ টু নাও আছে, এই কথাটা দ্বারা বোঝা যাবে যে এটা পারফেক্ট আছে। তাহলে এখানে আপনার সেন্ট, তাহলে পাস্ট পার্টিসিপল হবে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার। আই ড্যাশ মাই লেটার ইয়েট, দেখেন এখানে ইয়েট আছে, অর্থাৎ হচ্ছে বাক্যটা নেগেটিভ। হ্যাঁ, এটা কিন্তু নেগেটিভ বাক্য। তাহলে ফিনিশ যে ভার্বটা এটা বসাবো, আমরা জানি প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্বের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু এখানে হ্যাভ নট অথবা হ্যাজ নট এর মধ্যে একটা নিতে হবে, তাই না? কারণ নেগেটিভ যেহেতু, তাহলে হ্যাভ নট নিব। তাহলে আই হ্যাভ নট ফিনিশড ইয়েট লেটার ইয়েট, মানে আমার চিঠিটা লেখা এখনো শেষ হয়নি। তারপরে বলছে দেয়ার রিপোর্টস ইয়েট, একই কথা। ইয়েট থাকলে আপনি হচ্ছে নেগেটিভ বসাবেন, হ্যাভ নট রিটেন দেয়ার রিপোর্ট ইয়েট। ওকে। আচ্ছা, এই যে ইউ ইভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এরকম টাইপের যেগুলো প্রশ্ন থাকে কোথাও ঘুরতে যাওয়া, ভ্রমণ যাওয়া, এগুলো সেক্ষেত্রে আপনি হ্যাভ দিয়ে শুরু করতে, অর্থাৎ পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথায় আসি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিষয়টা কি? যে আপনার এটা পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যুক্ত হবে, ভার্বের কন্টিনিউয়াস টেন্স মানে আইএনজি যুক্ত হবে, আর সিন্স এবং ফর থাকবে, তারপরে সময় থাকবে। হুম, যে কোনো একটা সময়, সেটা পয়েন্ট অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, যেটাই হবে। আচ্ছা, কিন্তু এই যে বি, হ্যাভ, নো, সি, এই চারটা ভার্বের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে পারফেক্ট টেন্সে ব্যবহার করব। যদি আপনার এগুলো মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারও থাকে, সিন্স ফর যুক্ত হয়ে থাকে, তা সত্ত্বেও এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম সেটাতে করব, এই চারটা ভাগ। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি তাহলে। বলছে ইট রেইন সিন্স মর্নিং, তাহলে বোঝাই যাচ্ছে সিন্স এর পরে সময় আছে, তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজ বিন হবে ভার্বের আইএনজি যুক্ত হবে, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, যেমন উই আর গুড ফ্রেন্ডস, উই ড্যাশ ইচ আদার ফর লং টাইম, আমরা ভালো বন্ধু, আমরা একে অপরকে অনেক দিন থেকে চিনি। তাহলে উই হ্যাভ নোন ইজ আদার ফর লং টাইম। এইটা দেখেন, আমি যেটা ওই যে ওখানে ব্যতিক্রমে আলোচনা করছিলাম, যে শি বি আনকনসাস ফর 4 আওয়ার্স, এখানে আমাদের ফর আছে এবং ফরের পরে হচ্ছে স্পষ্ট করে সময় আছে। তো যেহেতু এখানে সময় আছে, তাহলে আমরা তো এটা নিশ্চিত যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। তো যেহেতু বি যেটা, সেটার কখনো মানে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যাব না, এটাকে আমরা লিখবো পারফেক্ট টেন্স। অর্থাৎ শি হ্যাজ বিন আনকনসাস। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাজ হচ্ছে মানে
পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে শি হ্যাজ বিন আনকনসিয়াস ফর 4 hours। তারপরে মিনা টু বি ইল ফর এ মান্থ, এটা একই ঘটনা, এখানে বি আছে, ফর আছে, আমরা এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস না করে পারফেক্ট টেন্সে নিয়ে যাবো, অর্থাৎ মিনা হ্যাজ বিন ইল ফর এ মান্থ। আচ্ছা, এই যে যেমন সিন্স লাস্ট ইয়ার আই ড্যাশ হিম ওয়ান্স, এটা দেখে মনে হতে পারে সিন্স আছে তারপরে সময় আছে, আমরা এটাকে কি করব, তাহলে এটাকে আই হ্যাভ বিন সিইং না লিখে, কারণ এটা পারফেক্ট কন্টিনিউয়াস না করে হ্যাভ সিন করতে হবে। হুম। আচ্ছা যাক, এইটা একটু দুই তিনটা আছে, এগুলো একটু রিডিং করবেন, এগুলো পড়লে কমন পড়ে, এর মধ্যে থেকে আসে, এগুলো তেমন জটিল কোনো বিষয় না। পাস্ট ইনডেফিনিট টেন্সের কথায় আসি। পাস্ট ইনডেফিনিট টেন্সে আপনার এগো, বিফোর, লং এগো, ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে কথাটা বেশি উল্লেখ থাকে, এগো, বিফোর, লং এগো, এই কথাগুলো ব্যবহার করা হয়। এই ওয়ার্ডগুলো আপনার সেন্টেন্সের মধ্যে থাকে, তখন আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে পারফেক্ট মানে কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে যেমন এখানে দেখেন বলছে হি ড্যাশ টু মাই অফিস ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে এটা পাস্ট টেন্স হবে ডেফিনেটলি, তাহলে হি ওয়েন্ট টু মাই অফিস ইয়েস্টারডে, গো এর পাস্ট ফর্ম আসছে। যেমন হার ফাদার কেম হোম লাস্ট উইক, লাস্ট উইক মানে হচ্ছে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হচ্ছে কেম হোম। ওকে, দ্য ওল্ড ম্যান লাস্ট মান্থ, হ্যাঁ, তো লাস্ট মান্থ মানে ডাইড হবে। হুম। তারপরে হচ্ছে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন, এটা আপনার বিসিএস এর প্রশ্ন, রিপিট হয়। As soon as I dash the bell, I opened the door, অর্থাৎ আমি যখনই বেলটা শুনলাম তখনই দরজাটা ওপেন করলাম। as soon as যুক্ত বাক্যে এটা past tense হবে, অর্থাৎ as soon as I heard the bell, I opened the door। আচ্ছা, এই যে when while এর ব্যাপারটা আমি একবার বলছি, তারপরে আবার একটু বলি, যে when এবং while যুক্ত বাক্যের ক্ষেত্রে আপনার এক মানে তার একটা অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস, আর একটা অংশ হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এখন কোনটা পাস্ট কন্টিনিউয়াস কোনটা পাস্ট ইনডেফিনিট, সামনে না পিছনে, কোথায় পাস্ট কন্টিনিউয়াস কোথায় পাস্ট ইনডেফিনিট, এটা আসলে একটু কমপ্লেক্স করে হয়ে যায় অনেক সময়। তাই আমরা এখানে দেখেন যে স্ট্রাকচার গুলো দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে কি হোয়েন যদি মাঝখানে থাকে তাহলে আপনার এই পাশে পাস্ট কন্টিনিউয়াস হলে এই পাশে পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আবার এখানে দেখেন হোয়েন যদি মাঝখানে থাকে এই পাশে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস, তার মানে কি, তার মানে হোয়েন মাঝখানে থাকা অবস্থায় এই পাস্ট কন্টিনিউ আর পাস্ট ইনডেফিনিট কোন পাশে থাকলে এটা ম্যাটার না। ঠিক আছে, থাকবে এই দুইটা টেন্সই কম্বিনেশন হবে, এটাই হচ্ছে ম্যাটার। যেমন এখানে হোয়েন যখন শুরুতে থাকে তখন আপনার পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডেফিনিট, হোয়েন শুরুতে থেকে এটা আগে এটা পরে হতে পারে, আবার হোয়াইলের ক্ষেত্রেও তাই। অর্থাৎ আমরা সোজা কথায় বলতে পারি যে হোয়েন এবং হোয়াইল যখন যুক্ত থাকবে তখন একটা হবে পাস্ট কন্টিনিউয়াস, একটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা আপনার আগে হোক বা পরে হোক, এটা কোনো বিষয় না। ঠিক আছে, যেমন আই মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ, এখানে হোয়াইল যুক্ত আছে, সামনেরটা আছে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আই ওয়াজ কুকিং। ঠিক আছে, এটাও তাই, যেমন হোয়েন যুক্ত পরেরটা আছে কন্টিনিউয়াস, তাহলে আগেরটা হবে ইনডেফিনিট। নীলা বার্নড হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং লাঞ্চ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এইগুলো সব একই। এই যে নো সুনারে আমি চলে আসি, নো সুনার দেন, আর স্কার্সলি হোয়েন, হার্ডলি হোয়েন, নো সোনার, এগুলোকে বলা হয় ইনভার্সন। এটার মানে হচ্ছে নিয়মটা হচ্ছে যে নো সোনারের ক্ষেত্রে আপনার আহ, প্রথমটা হবে পাস্ট পারফেক্ট, পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। যেমন নো সোনার হ্যাড, দেখেন নো সোনার হ্যাড দে গান, এর মানে কি হ্যাড আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পারফেক্ট হচ্ছে না, পাস্ট পারফেক্ট হচ্ছে। তারপরে দেন, দেন বানানটা খেয়াল করবেন, এখানে অনেক সময় টিএইচ ইএন দেন লেখা থাকে, এটা আবার কমপ্লেক্স হবে। ইট রেইনিং, তাহলে এখানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ ইট স্টার্টেড রেইনিং, প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট। ওকে, এই সবগুলোতেই তাই একই জিনিস। এরপরে চলে আসে আমাদের বিফোর আফটারের কিছু নিয়ম আছে। বিফোর আফটারের আপনাদের অনেকগুলো নিয়ম আছে, আমি শুধু বিফোর আফটারের আপনার মানে যেটা খুব বেশি আসা নিয়ম সেটা দেখাবো। বিফোর আফটারের
যে বিফোর আর আফটার, এটার নিয়মটা হচ্ছে দেখেন যে এই বিফোরের পরে, বিফোরের পূর্বে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডেফিনিট। আফটারের ক্ষেত্রে উল্টা, আফটারের পরেই হবে পাস্ট পারফেক্ট, বিফোরে মানে আগে হবে পাস্ট ইনডেফিনিট। যেমন এখানে আছে বিফোর, তাহলে হি হ্যাড রিটেন দ্য বুক, এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে পরে হবে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ রিটায়ার্ড। দ্য এক্সামিনেশন স্টার্ট বিফোর আই রিচড দ্য হল, তাহলে এখানে রিচড এটা পাস্ট ইনডেফিনিট, তার আগে হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড স্টার্টেড। ওকে। যেমন দ্য ট্রেন লেফট, তাহলে আফটারের ক্ষেত্রে পরেরটা হবে পাস্ট পারফেক্ট অর্থাৎ উই হ্যাড রিচড দ্য স্টেশন। ওকে। তারপরে আছে হচ্ছে আপনার এই যে বাই দা টাইম থাকলে, বাই দা টাইম যেটা, বাই দা টাইম থাকলে আপনার আহ, মানে 11 নম্বর টেন্স হয়, অর্থাৎ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, না ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ বাই এর পরে যদি সময় থাকে, বাই দিস টাইম, বাই মান্থ, বাই নেক্সট মান্থ, বাই দিস ইয়ার, এরকম। যেমন বাই দ্য টাইম হি অ্যারাইভস উই ড্যাশ আওয়ার হোম, তাহলে এই যে বাই দ্য টাইম উল্লেখ আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে উইল হ্যাভ ফিনিশড হবে। হুম, আচ্ছা, এগুলো আপনাদের পড়তে হবে না, এগুলো শিটেও দেওয়া নাই, এটা আমার আগের স্লাইড করা ছিল, সেটার উপরে আপনাদের ওই যে কন্টিনিউ ইয়াতে এগুলো আসবে না। এখান থেকে আমরা উইশ আর ফ্যান্সির কথা বলি। উইশ আর ফ্যান্সিটা হচ্ছে আনরিয়েল পাস্ট, অর্থাৎ হচ্ছে আমাদের অতীতে কিছু ঘটনা যেটা সত্য হতে পারতো বাট এটা সত্য হয়নি, এগুলোকে বলা হয় আনরিয়েল পাস্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট উইশ, তারপরে আমরা হচ্ছে ভার্বের মানে পাস্ট ফর্ম বসাবো। ঠিক আছে, আর যদি আমাদের বি ভার্ব বসাতে বলে তাহলে সবসময় আর বসাবো, যেমন আই উইশ, ঠিক আছে, আই ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, তাহলে আই স্ট্যান্ডের পাস্ট ফর্ম কি, স্টুড, পাস্ট ফর্ম বসাবো, আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ আমি যদি পরীক্ষায় ভালো করতে পারতাম, মানে প্রথম হতে পারতাম, কিন্তু সে আসলে প্রথম হতে পারেনি, এই জন্য এগুলোকে বলা হয় আনরিয়াল পাস্ট। ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে যেমন আই ফ্যান্সি আই ড্যাশ পেল। তাহলে ফ্যান্সি উইশ একই কথা, তাহলে পাস্ট ফর্মে টার্নড হবে, অর্থাৎ তার মনে আশা ছিল সে যদি ফর্সা হতো, হ্যাঁ মানে সে কালো, ব্যাপারটা এরকম। আপনার হচ্ছে মানে আনরিয়াল পাস্ট, মানে এটা সত্য না এটা। আই উইশ আই ড্যাশ এ রিচ ম্যান, মানে আমার মনে ইচ্ছা ছিল যদি আমি বড়লোক হতে পারতাম, তার মানে সে গরিব। হ্যাঁ, তাহলে বি ভার্ব বসবে এখানে ওয়ার, আই উইশ আই ড্যাশ অল দ্য কোশ্চেন, পাস্ট টেন্স আনসার, তাহলে এটা হবে আনসার্ড, অর্থাৎ আমরা উইশ করতেছি যে যদি আমি সব কোশ্চেন আনসারটা দিতে পারতাম, সব কোশ্চেন আনসার সে দিতে পারেনি। হুম, তার মানে আমাদের হয় পাস্ট ফর্ম বসাবো অথবা আমরা আহ, মানে ওয়ার বসাবো, বি ভার্ব। ঠিক আছে। ইট ইজ হাই টাইম, টাইমের ক্ষেত্রে একই নিয়ম, ইট ইজ হাই টাইম আর টাইম এটার অর্থ হচ্ছে যে সময়টা অলরেডি চলে গেছে, এখনই সময়। হুম, ইট ইজ টাইম হি, পাস্ট ফর্ম বসাবেন, চেঞ্জড হিজ ব্যাড হ্যাবিট। ইট ইজ টাইম টেক, তাহলে টুক হবে, টোক মাই মেডিসিন, মানে আমার ওষুধ নেওয়ার খাওয়ার এখনই সময়। হুম, আচ্ছা, এই টিল আর আনটিলের অনেক সময় কিছু কনফিউশন থাকে, যে টিল আনটিলে, আমরা টিল আনটিলে একই বিষয়, একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত। টিল আনটিলের আমি যতটুকু নিয়ম জানি সেটা হচ্ছে টিল আনটিল যুক্ত বাক্যে দুইটা বাক্য যদি থাকে একই টেন্স বসবে। হুম, এটা কিছু কনফিউশন থাকে, যেমন উদাহরণ দেখায়, আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড আনটিল হি, কি হবে এটা, জয়েন্ট, অর্থাৎ হচ্ছে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত মানে না আসবে, জয়েন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তাহলে এখানে দেখেন ওয়েটেড পাস্ট টেন্স আছে প্রথমে, তারপরে এই জন্য এটা পাস্ট টেন্স হয়েছে। আনটিল টিলের এটাই নিয়ম। হুম, যে উভয় পাশে একই টেন্স বসাতে হয়। এই প্রশ্নটা একটু ব্যতিক্রম আছে, বা আপনি চাইলে একই টেন্সও বসাতে পারেন, এটা বিতর্ক আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। যেমন উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টু কম,
এটা হচ্ছে অনেক বইয়ের হ্যাড টেকেন অফ লেখা আছে, অথবা আপনি চাইলে এখানে ওয়েটেড, ওয়েটেড যেহেতু পাস্ট টেন্স এই পাশে টুক অফ লিখতে পারেন, অসুবিধা নেই। হুম। কোনো কোনো বইয়ে হ্যাড টেকেন অফ দেওয়া আছে। আচ্ছা, এগুলো গেল। আমরা সিন্স, ফর, এইগুলো আছে, আরো কিছু আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে মনে হয় আমরা নেক্সট ডেতে পড়ি নাকি, মানে একদিনে এতগুলো পড়লে মনেও থাকবে না, এটা শুধু শেষ করলে তো হবে না, কিছু বিষয়। সিন্স ফর থেকে আমাদের এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ সহ আমাদের আরো প্রায় 8-9টা স্লাইড আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হবে, সেগুলো আমরা আগামী দিন থেকে দেখি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আজকে মানে আমি শিটে দিয়েছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা, সেটা হচ্ছে যে আহ, মানে ইডিয়মস আপনাদের শেষের দিকে যেগুলো আছে সেই ইডিয়মস গুলো পড়ার জন্য বলছিলাম। গ্রামার গুলো অল্প অল্প করে যেগুলো দেখানো হচ্ছে ইনস্ট্যান্টলি ওগুলো পড়বেন। কয়েকবার রিভিশন করার সুযোগ, মানে আপনার পরীক্ষার আগেই দেখবেন যে দু একবার রিভিশন করতে পারলে ভালো করতে পারবেন। আচ্ছা, এখানে যে ইডিয়মস গুলো দেওয়া আছে, আর থেকে, রেনি ডে থেকে শুরু করা হয়েছে এবং আপনার এটা শেষ হয়েছে আর কি, এগুলো আমি সবগুলো আজকে দিয়ে দিয়েছি। এগুলো আপনারা ভাগ ভাগ করে 2-3 দিন মানে সময় নিয়ে ইডিয়ম ফ্রেজ গুলো একটু পড়ার চেষ্টা করবেন। আমাদের হচ্ছে ইংরেজি গুলো এবং হচ্ছে অঙ্কগুলো শেষ, আমরা শেষের দিকে দেখি একটা বা দুইটা ক্লাস, দুইটা ক্লাস লাগবে। মানে জেনারেল নলেজ গুলো একটু সুন্দর করে আপনাদের গোছায় যে কোন জিনিসগুলোতে একটু ফোকাস করা দরকার বা যে জিনিসগুলো বাদ আছে সেগুলো আমি শেষের দিকে একটু বলে দেবো। হ্যাঁ। পাশাপাশি হচ্ছে মানে আমরা আস্তে আস্তে শেষ করি, যদি ক্লাস তো একটা বেশি নেওয়ার প্রয়োজন হয় নেওয়া হবে, অসুবিধা নেই। আপনারা যে কয়জন ক্লাস করতেছেন কন্টিনিউয়াস ক্লাস করেন। হ্যাঁ। আজকে আমি আরেকটু ক্লাস নিতে পারতাম, কিন্তু মানে আমার একটা কাজ আছে তো, তাই আজকে আমি আর কন্টিনিউ করব না। হুম। কালকে দেখি, মানে একটা না 2 ঘন্টা ক্লাস নেওয়াও একটু এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে প্রচুর কাজের প্রেশার, সারাদিন কাজ করার পরে আর এনার্জি থাকতেছে না এখন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের একটু ছোট্ট